বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি এই করোনা মহামারীর মধ্যে সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে পরিবারের সবাইকে নিয়ে সবাই ভালো আছো, এটি আমরা আশা করব। এটি আমাদের প্রত্যাশা। আমরাও আল্লাহ পাকের অশেষ রহমতে, অশেষ মেহেরবানিতে ভালো আছি। আমরা ধারাবাহিকভাবে নিয়মিতভাবে আমাদের অনলাইনের ক্লাসগুলো চালাচ্ছি। তো তারই ধারাবাহিকতায় আজকে স্নাতক বিবিএস প্রথম বর্ষের প্রথম পত্রের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মতিউর রহমান, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, শহীদ তাজউদ্দিন আহমেদ সরকারি কলেজ, কাপাসিয়া, গাজীপুর। আমরা স্নাতক প্রথম বর্ষের হিসাব বিজ্ঞান প্রথম পত্র প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এর চতুর্থ অধ্যায় হিসাব সমন্বয়, চতুর্থ অধ্যায়ের হিসাব সমন্বয় নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। হিসাব সমন্বয়ের ব্যাপারটা হলো, কোনো একটি হিসাব কালের শেষে যখন আর্থিক বিবরণী তৈরি করতে যাওয়া হয়, তখন পুরা হিসাব কালের মধ্যে যে সকল লেনদেন সংঘটিত হয়ে থাকে, তার মধ্যে এমন কিছু বিষয় থাকে যেই বিষয়গুলো হয়তো এই হিসাবকালের মধ্যে হিসাবে অন্তর্ভুক্ত হওয়া উচিত ছিল, কিন্তু অন্তর্ভুক্ত হয় নাই। এই বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করা এবং এমন কিছু কিছু বিষয় থাকে যেই বিষয়গুলো এই হিসাবকালের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার কথা না, কিন্তু হিসাব লিখতে গিয়ে এইগুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই বিষয়গুলোকে হিসাব থেকে বাদ দিয়ে দেওয়া, এই কাজগুলো হলো আমাদের হিসাব সমন্বয়ের কাজ মূলত। তো হিসাব সমন্বয়ের একটি বিষয় হলো, আমরা হিসাব সমন্বয়কে প্রাথমিকভাবে এখানে একটা ছোট্ট আকারে একটা ছকের মতো দেখানো হয়েছে। সমন্বয় দাখিলা, সমন্বয় দাখিলা দুই ধরনের বিষয়কে আমরা হিসাব সমন্বয়ের অন্তর্ভুক্ত করে থাকি। প্রাথমিকভাবে আমরা বলবো এটাকে দুই ভাগে আমরা ভাগ করতে পারি। একটা হলো অগ্রিম সমূহ, আরেকটা হলো বকেয়া সমূহ। এই দুটা বিষয় সাধারণত আমরা হিসাবে অন্তর্ভুক্ত করে থাকি। আরও একটা বিষয় আছে যে বিভিন্ন সম্পত্তিবাচক হিসাব, যে হিসাবগুলো পরবর্তীতে নামিক হিসাবে রূপান্তরিত হয়, এই বিষয়গুলোকে হিসাবে অন্তর্ভুক্ত করা হয়। সেটা পরবর্তীতে আলোচনায় আসবে। আমরা প্রাথমিকভাবে বলবো যে আমাদের সমন্বয় দাখিলা বা হিসাব সমন্বয়ে আমরা প্রথমত দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো অগ্রিম সমূহ এবং আরেকটা হলো বকেয়া সমূহ। অগ্রিম সমূহ আবার দুই ধরনের। একটা হলো অগ্রিম প্রদত্ত খরচ, আরেকটা হলো অগ্রিম প্রাপ্ত আয়। অর্থাৎ আমরা যে সকল খরচ সংঘটিত করে থাকি, এই খরচগুলো অগ্রিম হইতে পারে, আবার যে আয় আমরা অর্জিত হয়ে থাকে বা আমরা পেয়ে থাকি, সেই আয়গুলো আমরা অগ্রিম পাইতে পারি। এটা হলো অগ্রিমের মধ্যে দুইটা বিষয়। একটা হলো অগ্রিম প্রদত্ত খরচ, আর একটা হলো অগ্রিম প্রাপ্ত আয়। ঠিক একইভাবে
বকেয়া সমূহ এইখানেও দুইটা বিষয় আছে। একটা হলো যে খরচ বকেয়া থাকতে পারে, সেটাকে আমরা বকেয়া খরচ নামে এখানে লিখলাম। আরেকটা হলো অর্জিত আয়, এখানে লেখা হয়েছে অর্জিত আয়, এটাকে আমরা বকেয়া আয়ও লিখতে পারতাম। অর্জিত আয় আর বকেয়া আয় বিষয়টা আসলে একই। এখন প্রশ্ন হলো অর্জিত আয় বলা হলো কেন, বা অর্জিত আয় বলতে কি বোঝায়? অর্জিত আয় মানে কোনো জিনিস অর্জন করা হয়ে গেছে এমন বিষয়গুলোকে অর্জিত বলা হয়। যেমন আমরা আয়ের কথা বলছি, আয় কোত্থেকে হয়ে থাকে, কিসের থেকে আয়ের আবির্ভাব বা উদ্ভব বা উৎপত্তি? সাধারণত ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে যেটা হয়ে থাকে, মূলত বিক্রয়ের মাধ্যমে, পণ্য বিক্রয়ের মাধ্যমে আয় অর্জিত হয় এবং এটা আয়ের মূল উৎস। আনুষঙ্গিক আরও বিভিন্ন উৎস থেকে আয় আসতে পারে, কিন্তু পণ্য বিক্রয়ের মাধ্যমে মূলত আয়ের উৎপত্তি। এখন প্রশ্ন হলো, আমি একটা পণ্য বিক্রয় করলাম, সেই পণ্যটা বিক্রয় দুইভাবে হতে পারে। একটা হতে পারে নগদে, আবার হতে পারে বাকিতে। তো নগদেই হোক আর বাকিতেই হোক, যখনই আমি কোনো পণ্য বিক্রয় করব, তো সাথে সাথে ওই পণ্যের মূল্যটা আমার কি হবে? অর্জিত হয়ে যাবে। হয়তোবা সেই অর্জিত আয়টা আমি নগদে পাইছি অথবা পাই নাই, কিন্তু আয়টা কিন্তু আমার অর্জিত হয়ে গেল। তো যখন সেই আয়টা, পণ্যের বিক্রয় মূল্যটা যখন নগদে আমি না পেয়ে থাকি, না পাই, বকেয়া থাকে, ওই বিষয়টাকে বলা হয় অর্জিত আয়। এটা হতে পারে পণ্য বিক্রয়ের মাধ্যমে অথবা হতে পারে সেবা প্রদানের মাধ্যমে। যখন আমরা কোনো সেবা প্রদান করে থাকি, তখনও কিন্তু সেই একই বিষয় হয় যে সেবা প্রদানের মাধ্যমে আমরা আয় অর্জন করে থাকি, আয় অর্জিত হয়ে থাকে। তো সেই ক্ষেত্রেও একই ব্যাপার। মনে করো আমি কাউকে একটা সেবা প্রদান করলাম, কিন্তু সেবার বিনিময় মূল্যটা, সেবা প্রদান করার সাথে সাথে ওই সেবার মূল্যটা আমার অর্জিত হয়ে যায়। তো সেই অর্জিত আয়টা হয়তো বা আমি নগদে পাইলাম অথবা পাইলাম না, বকেয়াও থাকতে পারে, কিন্তু সেবা প্রদান করার সাথে সাথে সেটা হয়ে যায় অর্জিত। যখন কোনো আয় অর্জিত হয়ে যায়, আমরা না পাই, বকেয়া থাকে, তখন সেটাকে অর্জিত আয় নামে প্রকাশ করা হয়, অথবা এটাকে আমরা বকেয়া আয়ও বলতে পারতাম। এখন আমরা এই যে চারটা বিষয় আসছে এখানে, প্রথমটা হলো অগ্রিম প্রদত্ত খরচ, দ্বিতীয় হলো অগ্রিম প্রাপ্ত আয়, বকেয়া খরচ, এবং সর্বশেষ হলো অর্জিত আয় অথবা বকেয়া আয়। আমরা ধারাবাহিকভাবে এই বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমত এই যে প্রথমটা অগ্রিম প্রদত্ত খরচ, এই অগ্রিম প্রদত্ত খরচ, যখন কোনো খরচ অগ্রিম প্রদান করা হয়, তখন ওই লেনদেনটাকে প্রাথমিকভাবে হিসাবে লিপিবদ্ধ করার দুইটা কৌশল প্রয়োগ করা হয়, ব্যবহার করা যায়। তার একটা হলো অগ্রিম প্রদত্ত খরচকে খরচ হিসাবে লিপিবদ্ধ করা যায়, অথবা সেই অগ্রিম প্রদত্ত খরচকে অগ্রিম খরচ হিসাবে, অর্থাৎ সম্পদ হিসাবে, খরচ যখন অগ্রিম হয় তখন সেটা সম্পদে পরিণত হয় বা সম্পদে রূপান্তরিত হয়, সেটাকে সম্পদ বলা হয়। আমরা যখন অগ্রিম কোনো খরচ প্রদান করব, তখন সেই অগ্রিম খরচকে প্রাথমিকভাবে খরচ হিসাবেও লিপিবদ্ধ করতে পারি, অথবা অগ্রিম খরচ অর্থাৎ সম্পদ হিসাবেও আমরা লিপিবদ্ধ করতে পারি। এখন
প্রাথমিকভাবে বিষয়টাকে কিভাবে হিসাবভুক্ত করা হলো তার উপরে নির্ভর করবে পরবর্তীতে আমাদের সমন্বয় জাবেদা বা সমন্বয় দাখিলাটা কি হবে, সেটা নির্ভর করবে সেই প্রাথমিক লিপিবদ্ধ করার কৌশলের উপরে। আমরা এখানে প্রথম দেখব একটা বিষয় এখানে এইভাবে আলোচনায় আসছে যে কোনো খরচ যখন অগ্রিম প্রদান করা হয় তখন নিম্নোক্ত দাখিলা দিতে হয়। অর্থাৎ বিষয়টা হলো যে আমরা যদি সেটাকে অগ্রিম খরচকে যদি অগ্রিম খরচ হিসাবে লিপিবদ্ধ করি, প্রাথমিকভাবে হিসাবটা দুইভাবে লিপিবদ্ধ করা যায়। একটা হলো নাম্বার 1, অগ্রিম খরচকে অগ্রিম খরচ হিসাবে লিপিবদ্ধ করা যায়, এই নামে হিসাবভুক্ত করা যায়। অথবা হইতে পারে অগ্রিম খরচকে খরচ হিসাবেও লিপিবদ্ধ করা যায়, খরচ এই হিসাবে লিপিবদ্ধ করা যায়। তো যদি কোনো একটা অগ্রিম খরচকে আমরা প্রাথমিকভাবে অগ্রিম খরচ নামে হিসাবে লিপিবদ্ধ করি তাইলে তার সমন্বয় জাবেদাটা হবে এক ধরনের, আর প্রাথমিকভাবে যদি সেই অগ্রিম খরচটাকে আমরা খরচ হিসাবে লিপিবদ্ধ করে থাকি তাইলে তার সমন্বয় জাবেদাটা হবে অন্য ধরনের। আমরা প্রথমত দেখব যদি অগ্রিম খরচকে প্রাথমিকভাবে আমরা অগ্রিম খরচ হিসাবেই লিপিবদ্ধ করে থাকি তখন আমাদের প্রাথমিক জাবেদাটা কি হয়। আমরা বলছিলাম যে যখন কোনো অগ্রিম খরচ প্রদান করা হয়, সবচেয়ে বড় কথা হলো খরচ কিন্তু আমরা প্রদান করছি, আমাদের হাত থেকে কিন্তু নগদ টাকা চলে গেছে অলরেডি, সুতরাং আমাদেরকে কিন্তু নগদানকে ক্রেডিট করতে হবে, ক্যাশ ক্রেডিট করতেই হবে। এখন প্রশ্ন হলো আমি ডেবিটে কি লিখব? ডেবিটে আমি এটাকে অগ্রিম খরচ নামেও লিখতে পারি আর সরাসরি সেই খরচ নামেও কিন্তু আমরা লিখতে পারি। তো আমরা যখন অগ্রিম খরচটাকে প্রাথমিকভাবে যখন অগ্রিম খরচ নামেই লিখব তখন জাবেদাটা কেমন হয় সেটা একটু দেখো। জাস্ট আমরা লিখব অগ্রিম খরচ ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এরকম হবে। এটা হলো প্রথম একটা কৌশল, আমরা 1 নাম্বার দিয়ে লিখলাম যে আমরা কোনো খরচকে যখন অগ্রিম প্রদান করি তখন সেই লেনদেনটাকে প্রাথমিকভাবে আমরা এই জাবেদায় এই ভাষায় লিপিবদ্ধ করতে পারি। এখন বিষয়টা হলো এরকম যে মনে করো আমি একটি বাড়ি ভাড়া দিলাম, যে বাড়ির মাসিক ভাড়া 1000 টাকা, জানুয়ারি মাসের 1 তারিখে, প্রথমত যেহেতু আমরা খরচ বিষয়টাকে আলোচনা করছি সুতরাং বাড়ি ভাড়া না দিয়ে আমরা বলবো একটা বাড়ি ভাড়া নিলাম, যে বাড়ির ভাড়া প্রতি মাসে 1000 টাকা। তো জানুয়ারির 1 তারিখে আমি 3 মাসের ভাড়া অর্থাৎ 3000 টাকা বাড়িওয়ালাকে একসাথে দিয়ে দিলাম। তো যখন এই 3 মাসের ভাড়া 3000 টাকা বাড়িওয়ালাকে একসাথে আমি দিয়ে দিব, এই লেনদেনটাকে প্রাথমিকভাবে আমি এই নামে যদি লিখি অগ্রিম খরচ মানে কি অগ্রিম ভাড়া, তখন খরচের জায়গায় আমরা ভাড়া লিখব যে অগ্রিম ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। টাকার পরিমাণ হলো কত? 3000, আমি বাংলাতে লিখলাম 3000 টাকা। এটা হলো কখন? সে 1 জানুয়ারির 1 তারিখ, হয়তো 20 এরকম। কিন্তু যখন 1 মাস সময় অতিক্রম হবে, জানুয়ারি মাস যখন শেষ হয়ে যাবে তখন আমাকে হিসাব সমন্বয় করার প্রয়োজন হবে। আমি 1 মাসের হিসাব যদি তৈরি করতে চাই তাহলে 1 মাস পর আমাকে এই হিসাবটাকে সমন্বয় করতে হবে। আমি এখানে অগ্রিম ভাড়া লিখলাম 3000 টাকা, কখন? জানুয়ারির 1 তারিখে। তো জানুয়ারির 31 তারিখে এসে যদি আমি হিসাব সমন্বয় করতে চাই
তখন কি করব আমি যখন প্রথম হিসাবে লিখছিলাম তখন আমি অগ্রিম ভাড়া লিখছিলাম ৩,০০০ টাকা। অগ্রিম ভাড়া মানে একটা সম্পদ, আমার কত টাকার সম্পদ আছে? ৩,০০০ টাকার। কিন্তু যখন ১ মাস অতিক্রম করলো, জানুয়ারি মাসটা যখন শেষ হয়ে গেল, তখন কিন্তু আমার এই সম্পদ অগ্রিম ভাড়া নামের যে সম্পদটা, এটা কিন্তু আর ৩,০০০ টাকা থাকছে না। অর্থাৎ জানুয়ারি মাসের অগ্রিম ভাড়াটা কি হলো? ভাড়া খরচে রূপান্তরিত হয়ে গেল। অর্থাৎ আমি ওই বাড়িতে ১ মাস থাকলাম বা ওই বাড়িটা আমি ১ মাস ব্যবহার করলাম, সুতরাং ওই ১ মাসের অংশটা আমার কি হলো? খরচে রূপান্তরিত হয়ে গেল। তো খরচে রূপান্তরিত হয়ে গেলে খরচ হইলে কি হবে? খরচটা হবে ডেবিট। আর আমার যে অগ্রিম ভাড়া নামে যে ৩,০০০ টাকার যে সম্পদ ছিল, সেই সম্পদের ৩,০০০ টাকা থেকে ১,০০০ টাকা সম্পদ হ্রাস পাবে, কমে যাবে। তো সম্পদ হ্রাস পেলে কি হয়? সম্পদকে ক্রেডিট করতে হয়। সুতরাং ওই ৩১শে জানুয়ারিতে এসে আমাদের সমন্বয় জাবেদাটা হবে ভাড়া খরচ হিসাব ডেবিট। ভাড়া খরচ কথাটা উল্লেখ করলে ভালো হয়, খরচ না লিখলেও হবে। ভাড়া খরচ হিসাব ডেবিট। আর এই অগ্রিম ভাড়া ১,০০০ টাকা কমবে, সুতরাং অগ্রিম ভাড়া হিসাব ক্রেডিট। অগ্রিম ভাড়া হিসাব ক্রেডিট, টাকার পরিমাণ হবে ১,০০০ টাকা। এইটা হবে সমন্বয় জাবেদা। যদি প্রাথমিকভাবে এই লেনদেনটাকে আমরা অগ্রিম ভাড়া হিসাব ডেবিট, নগদান ক্রেডিট এই নামে যদি লিখি, তাহলে ১ মাস পরে জানুয়ারি মাসের শেষে গিয়ে যখন আমরা সমন্বয় করার চেষ্টা করব, তখন আমাদেরকে জাবেদাটা লিখতে হবে এরকম। লিখবো অগ্রিম ভাড়া ডেবিট, আমাদের অগ্রিম ভাড়া ভাড়া খরচ ১ মাসের টাকাটা খরচে রূপান্তরিত হয়ে গেছে অলরেডি, সুতরাং আমাদেরকে খরচটাকে করতে হবে ডেবিট। আর এই যে অগ্রিম ভাড়া নামে ৩,০০০ টাকা ছিল, এখান থেকে ১,০০০ টাকা আমাদেরকে কমায় দেখাইতে হবে। অর্থাৎ জানুয়ারির ৩১ তারিখে যাওয়ার পরে আমাদের এই অগ্রিম ভাড়া আর ৩,০০০ টাকা থাকবে না, থাকবে ২,০০০ টাকা। অর্থাৎ ২ মাসের পরবর্তী ২ মাসের ভাড়াটা আমাদের কাছে অগ্রিম হিসেবে থেকে যাবে। এই কারণে ২,০০০ টাকা রাখতে হবে, তার মানে ১,০০০ টাকা কমাইতে হবে, ক্রেডিট করতে হবে। এখানে আমরা অগ্রিম ভাড়াকে ১,০০০ টাকা করবো ক্রেডিট। এটা হলো আমাদের মানে ৩১শে জানুয়ারিতে এসে সমন্বয় যাবে। আর এই লেনদেনটা যখন আমি জানুয়ারির ১ তারিখে ৩,০০০ টাকা অগ্রিম ভাড়া প্রদান করলাম, তখন এই লেনদেনটাকে আমরা এই ভাষায়ও লিখতে পারি। এটাও কিন্তু সঠিক, শুদ্ধ, নট ভুল এরকম না বিষয়টা, এটাও সঠিক। আমি ভাড়া খরচ লিখতে পারি, ভাড়া খরচ হিসাব ভাড়া খরচ হিসাব ডেবিট, নগদান ক্রেডিট এই নামেও কিন্তু আমরা এটাকে প্রাথমিকভাবে লিখতে পারি। যদি আমি প্রাথমিকভাবে ভাড়া খরচ হিসাব ডেবিট ৩,০০০ টাকাই লিখি আর নগদান ক্রেডিট, আমার হাত থেকে নগদ টাকা ৩,০০০ চলে গেছে, সুতরাং আমি নগদান অবশ্যই ৩,০০০ টাকায় ক্রেডিট করব। আমি পুরা ৩,০০০ টাকাকেই খরচ নামে লিখলাম জানুয়ারির ১ তারিখে। জানুয়ারির ১ তারিখে আমি পুরা ৩,০০০ টাকাই খরচ হিসেবে লিখলাম। তো জানুয়ারির শেষে ৩১ তারিখে এসে আমি কি দেখব? প্রকৃতপক্ষে আমি ওই বাড়িটা ১ মাস ব্যবহার করলাম, কিন্তু আমি যখন খরচ পরিশোধ করছি আমি কিন্তু ৩ মাসের ভাড়া পরিশোধ করেছিলাম। কিন্তু জানুয়ারির ৩১ তারিখে এসে আমি দেখলাম প্রকৃতপক্ষে আমি ওই বাড়িতে ১ মাস ছিলাম, অথবা এই বাড়িটা আমি ১ মাস ব্যবহার করলাম। তাহলে ওই ১ মাসের টাকাটাই প্রকৃতপক্ষে আমার খরচটা, কিন্তু ১ মাসের অংশটাই আমার খরচে রূপান্তরিত হয়েছে, মানে এটাকে আমরা খরচ হিসেবে লিখব। আর বাকি যেইটুকু রইল, আমি তো লিখছিলাম ৩,০০০ টাকা, কিন্তু সেই ৩,০০০ টাকার ১,০০০ টাকা প্রকৃতপক্ষে খরচ হয়েছে আমার জানুয়ারিতে ১ মাসে, আর বাকি ২,০০০ টাকা কিন্তু এখন আমার খরচ হয় নাই, অথচ আমার এখানে খরচ হিসাবে কিন্তু লেখা আছে। তো খরচ লেখা আছে ৩,০০০, কিন্তু প্রকৃতপক্ষে আমার খরচ হয়েছে মাত্র ১,০০০, তাহলে ২,০০০ টাকা খরচ বেশি লেখা আছে। যেই ২,০০০ টাকা খরচ বেশি লেখা আছে, এই ২,০০০ টাকা খরচ আমাদের কি করতে হবে? তাহলে কমায় দেখাইতে হবে। তো কমায় দেখাইতে গেলে কি করতে হবে? খরচটাকে ক্রেডিট করতে হবে। খরচ কমানো মানে কি? খরচকে ক্রেডিট করতে হবে। তখন আমরা এই ভাড়া খরচ হিসাব এটাকে ক্রেডিট করব ২,০০০ টাকা দিয়ে। আর এই ২,০০০ টাকা কি হিসাবে রইল আমাদের কাছে? অগ্রিম রয়ে গেল। অর্থাৎ এই ২,০০০ টাকা আমরা পরবর্তী ২ মাসে খরচ হিসেবে দেখাবো। সুতরাং এই ২,০০০ টাকা হলো অগ্রিম খরচ। তখন আমরা ডেবিট লিখবো, অগ্রিম খরচ হলো সম্পদ, সুতরাং এটা হবে ডেবিট। আমরা এখানে লিখবো অগ্রিম খরচ হিসাব ডেবিট।
অগ্রিম খরচ হিসাব ডেবিট, ভাড়া, অগ্রিম ভাড়া হিসাব লিখলে ভালো হবে, অগ্রিম ভাড়া হিসাব খরচ না লিখে অগ্রিম ভাড়া হিসাব ডেবিট, ভাড়া খরচ হিসাব ক্রেডিট। এইটা হবে জাবেদা। টাকার পরিমাণ হবে কিন্তু এখানে 2000 টাকা, এখানে হবে টাকা 2000। তো ওই বিষয়টা হলো এই যে একই ঘটনা 3000 টাকা ভাড়া, 3 মাসের ভাড়া 3000 টাকা যখন আমি একবারে পরিশোধ করলাম জানুয়ারির 1 তারিখে, তখন প্রাথমিকভাবে আমি এই ঘটনাটাকে, এই লেনদেনটাকে কি ভাষায় হিসাবে লিখতেছি তার উপরে নির্ভর করে আমাদেরকে সমন্বয় জাবেদাটা লিখতে হয়। এবং এটার জন্যই কিন্তু ওই দুইভাবে লেখা যায়, আমি বলছিলাম যেটা, যে অগ্রিম খরচ যখন প্রাথমিকভাবে হিসাবে লিপিবদ্ধ করা হয় সেটাকে দুইভাবেই হিসাবে লেখা যায়। একটা হলো অগ্রিম খরচকে অগ্রিম খরচ নামেই হিসাবে লেখা যায়, আর একটা সরাসরি খরচ নামেও হিসাবে লেখা যায়। তো সেই দুই ধরনের, দুই বেলায় সমন্বয় জাবেদাটাও দুই ধরনের হয় এবং টাকার পরিমাণটাও কিন্তু পরিবর্তন হয়। ঠিক একইভাবে অন্য যে কোনো ঘটনা, এই অগ্রিম খরচের কথা যখন বলা হবে এই ভাষায় এইভাবেই আমাদেরকে হিসাবে লিখতে হবে। তারপরের ব্যাপারটা ছিল যে অগ্রিম আয়। অগ্রিম আয় তো এবার যেহেতু আয়ের কথা বলা হচ্ছে, তাহলে আমি যদি এইভাবে বলি যে আমি একটা বাড়ি ভাড়া দিলাম, যেই বাড়ির মাসিক ভাড়া হলো 1000 টাকা। তো কোনো এক ব্যক্তির কাছে, যার কাছে আমি বাড়িটা ভাড়া দিলাম, সে আমাকে কি করলো, জানুয়ারির 1 তারিখে 3 মাসের ভাড়ার টাকা আমাকে একসাথে দিয়ে দিল। তো 3 মাসের ভাড়া কত হবে? 3000 টাকা। তো সে যখন এই যে ভাড়া, এই ভাড়াটা কিন্তু আমি পাচ্ছি, সুতরাং এটা হলো আমার কাছে ভাড়া আয়। আগের এটা ছিল ভাড়া খরচ, কিন্তু এখন হলো ভাড়া আয়। আমি একই জিনিস দিয়ে বোঝাবার চেষ্টা করছি, বিষয়টা খেয়াল করো যে 3 মাসের ভাড়া আমি একসাথে পাইলাম 3000 টাকা। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি কিন্তু এখানে পাইলাম, সুতরাং আমার নগদ টাকা বৃদ্ধি পাইছে। বৃদ্ধি পাওয়ার কারণে আমাকে অবশ্যই নগদান ডেবিট লিখতে হবে, ক্যাশ ডেবিট এটা হবেই, এটার আর কোনো বিকল্প নাই। ক্রেডিটে আমি কি লিখব? এই যে 3000 টাকা ভাড়া আমি পাইলাম, এই 3000 টাকাকে আমি সরাসরি ভাড়া আয় নামেও ক্রেডিট করতে পারি, অথবা অগ্রিম ভাড়া নামেও ক্রেডিট করতে পারি। অনেকটা ওই আগের খরচের মতোই, অনেকটা জাস্ট ওটা ছিল খরচ, এটা হলো আয়। এইখানেও সেই প্রাথমিকভাবে আমি কি ভাষায় লিখলাম এইটার উপরেই নির্ভর করবে পরবর্তীতে সমন্বয় জাবেদাটা কি হবে। তো আমি প্রথম অগ্রিম প্রাপ্ত আয়টাকে যদি অগ্রিম আয় নামেই হিসাবে যদি লিখি, তাহলে সমন্বয় জাবেদাটা কি হয় এটা আমরা প্রথম দেখি। আমি 3000 টাকা ভাড়া অগ্রিম পাইলাম, আমাকে নগদান ডেবিট লিখতেই হবে। 3000 টাকা। আর আমি ক্রেডিটে কি লিখব? অগ্রিম প্রাপ্ত আয়, অগ্রিম প্রাপ্ত আয় হিসাব ক্রেডিট, এটা হবে 3000। এইটা হবে, আমি প্রাথমিকভাবে এই ভাষায় লিখতে পারি। এখন অগ্রিম প্রাপ্ত আয়, যখন কোনো আয় অগ্রিম পাওয়া যায়, এটা কিন্তু কি হয়? দায় হয়। আয় অগ্রিম হলে দায়ে পরিণত হয়। তার মানে আমার 3000 টাকার দায় আছে, অর্থাৎ ওই ভাড়াটিয়ার কাছ থেকে আমি যে 3000 টাকা পাইলাম, প্রকৃতপক্ষে এটা, এই ঘটনাটা ছিল জানুয়ারির 1 তারিখ। জানুয়ারির 1 তারিখে যখন আমি তার কাছ থেকে 3000 টাকা পাইলাম, তখন আমি এই জাবেদাটা লিখলাম। কিন্তু প্রকৃতপক্ষে ওই সময়ে কিন্তু তার কাছে, আমার কাছে, আমার এই টাকাটা পাওনা ছিল না, তথাপি আমি তার নিকট থেকে পাইলাম, এই জন্যই এটা হলো আমার জন্য দায়। আচ্ছা, যখন একটা মাস অতিক্রম করবে, দ্যাট মিন্স জানুয়ারির 31 তারিখে যখন আমি পৌঁছব, তখন আমি কি করব? আমি সমন্বয় জাবেদা লিখব। কি সমন্বয় জাবেদা লিখব? আমার
এরই মধ্যে বিষয়টা কি পরিবর্তন হবে, আমার যে অগ্রিম প্রাপ্ত আয় ছিল 3,000 টাকা, এটা ছিল কিন্তু জানুয়ারির 1 তারিখে, কিন্তু জানুয়ারির 31 তারিখে এসে এই অগ্রিম প্রাপ্ত আয় 3,000 টাকার সবটুকু কিন্তু আর অগ্রিম থাকছে না। এখান থেকে কি হলো, 1,000 টাকা কিন্তু আমার অলরেডি আয়ে রূপান্তরিত হয়ে গেল, অর্থাৎ আমার বাড়িতে ওই ভাড়াটিয়া 1 মাস সে থাকলো বা আমার বাড়িটা সে 1 মাস ব্যবহার করলো। সুতরাং 1 মাসের আয়ের ভাড়ার টাকাটা আমার কি হলো, আয়ে রূপান্তরিত হয়ে গেল। তো 1 মাসের ভাড়ার টাকা যদি আমার আয়ে রূপান্তরিত হয়, তাহলে আয় হলে আমরা আয়টাকে কি করব, ক্রেডিট করব। আমি লিখবো ভাড়া আয় ক্রেডিট, এটাকে ক্রেডিটের আইটেমটা আমি আগে লিখতেছি, ভাড়া আয় হিসাব ক্রেডিট। কত টাকা, 1,000 টাকা। 1,000 টাকা কিন্তু আমার 1 মাসের টাকাটা আমার আয়ে রূপান্তরিত হয়েছে। তো 1 মাসের টাকাটা যদি আমার আয়ে রূপান্তরিত হয়ে থাকে, তা আমার যে দায় ছিল অগ্রিম প্রাপ্ত আয় নামে যে 3,000 টাকা ছিল, এইখানে ওই অগ্রিম প্রাপ্ত আয় আর 3,000 টাকা কিন্তু অগ্রিম থাকছে না, অর্থাৎ আমার দায়ের পরিমাণ আর 3,000 টাকা থাকছে না। দায় কি হবে, 1,000 টাকা কমবে। তো দায় কমলে কি হয়, ডেবিট হয়। সুতরাং এই অগ্রিম প্রাপ্ত আয় এই হিসাবটাকে 1,000 টাকায় আমাকে কি করতে হবে, ডেবিট করতে হবে। এই হবে আমার সমন্বয় জাবেদা, অগ্রিম প্রাপ্ত আয় হিসাব ডেবিট, ভাড়া আয় হিসাব ক্রেডিট 1,000 টাকা। এইখানে টাকার পরিমাণ হবে 1,000। এইটা হবে সমন্বয় জাবেদা। কখন, যদি আমি আমার ওই অগ্রিম প্রাপ্ত আয়টাকে যদি অগ্রিম প্রাপ্ত আয় নামেই যদি হিসাবভুক্ত করি, অর্থাৎ দায় হিসাবে যদি এটাকে আমি হিসাবভুক্ত করি, তাহলে আমাকে সমন্বয় জাবেদা লিখতে হবে এরকম। আর যদি আমি এই অগ্রিম প্রাপ্ত আয়টাকে দায় হিসাবে হিসাবভুক্ত না করে আমি যদি আয় হিসাবেই হিসাবভুক্ত করতাম, আমরা এখানে তখন কি লিখব, এই অগ্রিম প্রাপ্ত আয়টাকে যদি আয় হিসাবেই লিখি, তাহলে আমি লিখব এটাকে ভাড়া আয় হিসাব ক্রেডিট, ভাড়া আয় হিসাব, ভাড়া আয় হিসাব ক্রেডিট। অর্থাৎ নগদান তো ডেবিটে থাকবেই, ক্রেডিটে আমরা এটা কি লিখবো, ভাড়া আয়। অর্থাৎ আমি লিখলাম যে আমার 3,000 টাকাই আয় আছে, আয় হয়েছে। তো যখন এরকম আমি লিখলাম, 1 মাস অতিক্রম করার পরে জানুয়ারি মাসের 31 তারিখে এসে আমি কি দেখব, আমি যে লিখছিলাম ভাড়া আয় 3,000 টাকা, ইতিমধ্যে সময় অতিক্রম করলো মাত্র 1 মাস। তার মানে প্রকৃতপক্ষে ওই 1 মাসের টাকাটা আমার আয় হয়েছে, কিন্তু আমার এখানে আয় লেখা আছে কত, 3,000 টাকা। তাহলে আয় 2,000 টাকা বেশি লেখা আছে, তাহলে এই 2,000 টাকা আয়কে আমার কি করতে হবে, কমাইতে হবে। জানুয়ারির 31 তারিখে এসে যখন আমি সমন্বয় জাবেদা লিখব, আমি কি করব, আমার এইখানে যে আয় 3,000 টাকা লেখা আছে, পক্ষে ওই 1 মাসে তো আয় কমলে কি হয়, আয় কমলে হয় ডেবিট। তাহলে যদি আয় কমলে ডেবিট হয়, তাহলে আমাকে কি করতে হবে, এখানে ভাড়া আয় হিসাব ডেবিট করতে হবে 2,000 টাকায়, ভাড়া আয় হিসাব ডেবিট। ভাড়া আয় হিসাব ডেবিট, টাকা হবে 2,000। আর আমার যে 2,000 টাকা আমি এখানে আয় দেখাইলাম, সরি কমাইলাম, এই 2,000 টাকা কি হবে, এই 2,000 টাকা কি হবে, কি হবে আমার পরবর্তী 2 মাসের জন্য এই আয়টা থাকবে। অর্থাৎ আমার এই বাকি যে এই 2,000 টাকা আমার কি হবে, ফেব্রুয়ারি এবং মার্চ ওই 2 মাসে যায় এই টাকাটা অর্জিত হবে, আয়ে রূপান্তরিত হবে। সুতরাং এই টাকাটা হবে অগ্রিম, আমার জন্য হবে অগ্রিম। এই 2,000 টাকা আমার কাছে অগ্রিম হিসাবে থাকবে। তো অগ্রিম আয় মানে কি, দায়। সুতরাং আমার এখানে অগ্রিম আয়টা হবে ক্রেডিট। অগ্রিম ভাড়া আয়ও লিখতে পারি আমরা, অথবা অগ্রিম ভাড়া আয়। আমি শুধু এখানে অগ্রিম কথাটা লিখে দিলেই হয়ে যাবে। অগ্রিম ভাড়া আয়, এটা হবে ক্রেডিট, টাকার পরিমাণ হবে 2,000। এইখানে সমন্বয় জাবেদাটা এরকম হয়ে যাবে। তার মানে আমি ওই ঘটনাটাকে, ওই লেনদেনটাকে প্রাথমিকভাবে কোন ভাষায় বা কিভাবে হিসাবভুক্ত করতেছি তার উপরে নির্ভর করতেছে আমার সমন্বয় জাবেদা এবং টাকার পরিমাণ। এগুলো আমাদের
অগ্রিম খরচ এবং অগ্রিম আয়ের ব্যাপারটা গেল এই ধরনের। তারপরে আমাদের কি ছিল, বকেয়া খরচ এবং বকেয়া আয়, এই দুইটা বিষয় আছে এখন। তা আমরা প্রথম দেখব বকেয়া খরচের ব্যাপারটা। যখন আমরা কোনো খরচ সংগঠিত হয়, যখন কোনো খরচ সংগঠিত হয়, তখন সেই খরচটা আমরা কখনো কখনো সাথে সাথে নগদে পরিশোধ করে থাকি, কখনো বকেয়া থাকে পরবর্তীতে পরিশোধ করতে হয়। যখন কোনো খরচ সংগঠিত হয় আর সাথে সাথে যদি ওই খরচটা আমরা পরিশোধ না করে থাকি, তাহলে কি হয়, আমাদের পাওনাদারের সৃষ্টি হয়। অর্থাৎ কোনো এক ব্যক্তি আমার প্রতিষ্ঠানে 1 মাস কাজ করলো, 1 মাস কাজের পারিশ্রমিক যদি তার 1000 টাকা হয়, তো মাস শেষ হওয়ার সাথে সাথে তাকে কি করতে হবে, 1000 টাকা পরিশোধ করতে হবে। তো যখন এই 1000 টাকা সাথে সাথে আমরা পরিশোধ না করে থাকি, তখনই এটাকে বকেয়া খরচ বলা হয়। আর বকেয়া খরচ মানেই কি হবে, মাস শেষ হয়ে গেল, আমি তার টাকা পরিশোধ করলাম না, তার মানে কি ওই ব্যক্তি আমার নিকট 1000 টাকা পাবে, সুতরাং সে আমাদের একজন পাওনাদার। যার কারণে যখনই কোনো খরচ বকেয়া হয়, আর একটা কথা হলো যে খরচ যখন বকেয়া হয় তো সাথে সাথে সেটা কি হয়, দায়ে পরিণত হয়, অর্থাৎ পাওনাদারে রূপান্তরিত হয়ে যায়, পাওনাদারে রূপান্তরিত হয়, দায় হয়ে যায় এটা। আর খরচ সংগঠিত হওয়ার সাথে সাথে খরচকে তো ডেবিট লিখতেই হবে, কারণ আমার 1 মাস আমার প্রতিষ্ঠানে কোনো এক ব্যক্তি কাজ করলো, তাকে আমার 1000 টাকা বেতন দিতে হবে, আমার কিন্তু বেতন খরচ কিন্তু অলরেডি সংগঠিত হয়ে গেল। তো খরচ সংগঠিত হয়ে গেলে আমাদেরকে সাথে সাথে কি করতে হবে, খরচটাকে ডেবিট লিখতেই হবে। যখনই কোনো খরচ সংগঠিত হয় তো সাথে সাথে খরচটাকে ডেবিট লিখতে হবে। যে কোনো সংশ্লিষ্ট খরচ আমরা বলবো খরচ ডেবিট, খুব সংক্ষেপে যদি লিখি খরচ হবে ডেবিট। এখন ক্রেডিটে কি হবে, খরচ সংগঠিত হওয়ার সাথে সাথে যদি আমি সাথে সাথে পরিশোধ করে দেই, তবে আমরা লিখি নগদান ক্রেডিট। আমি নগদে পরিশোধ করলে আমার নগদ টাকা হ্রাস পাবে, আমি নগদান ক্রেডিট লিখব। আর যদি নগদে পরিশোধ না করি, তখনই কিন্তু পাওনাদারের সৃষ্টি হয়ে যায়। তখন আমরা এখানে ক্রেডিটে পাওনাদার লিখতে পারি অথবা প্রদেয় হিসাব লিখতে পারি, পাওনাদার হিসাব অথবা প্রদেয় হিসাব, এই ভাষায় লিখতে পারি। পাওনাদার হিসাব ক্রেডিট অথবা প্রদেয় হিসাব ক্রেডিট, এই ভাষায় লিখতে পারি আমরা। এখন এখানে একটু একটা ব্যাপার খেয়াল করো, এখানে প্রথম যে কথাটা বলা হয়েছে তারা এখানে বলছিল এইভাবে যে বেতন বকেয়া এত টাকা, বেতন বকেয়া এত টাকা হলে বেতন খরচ ডেবিট আর প্রদেয় বেতন ক্রেডিট, প্রদেয় বেতন ক্রেডিট। প্রদেয় বেতন মানে বকেয়া বেতন, বকেয়া বেতন হলে পাওনাদার না হয়, এটা হইতে পারে বকেয়া বেতন বা প্রদেয় বেতন। প্রদেয় বেতন আর বকেয়া বেতন একই কথা। এখানে অ্যাকাউন্টস পেয়েবলও লেখা যায়, অ্যাকাউন্টস পেয়েবল না লিখে আমরা এখানে প্রদেয় খরচ লিখতে পারি, প্রদেয় খরচ অথবা বকেয়া খরচ, বকেয়া খরচ, এই ভাষায় আমরা লিখতে পারি এটাকে। বকেয়া খরচও কিন্তু একটা দায়, এটা হলো একটা দায়, এই জন্য এটা ক্রেডিট হলো। পরবর্তীতে যখন আমরা এই বকেয়া খরচটা পরিশোধ করব, তখন কি হবে, বকেয়া খরচ যখন পরিশোধ করব তখন হবে
এখানে বিষয়টা হলো বকেয়া খরচের কথা বলা হয়েছে এটাই, যে এটা সরাসরি 31 জানুয়ারির কথা আমরা যেটা বলছিলাম। আমি যদি 31 জানুয়ারির কথা বলি, 31 জানুয়ারিতে আমি দেখলাম যে আমার খরচ বকেয়া আছে, যে এই জানুয়ারি মাসের হয়তো 1000 টাকা বেতন, যদি বেতন হয় 1000 টাকা বেতন কি হয়েছে, যে এক ব্যক্তি আমার জানুয়ারি মাস আমার প্রতিষ্ঠানে কাজ করলো, তাকে আমরা 1000 টাকা বেতন পরিশোধ করি নাই। এখন আমি এই 31 জানুয়ারিতে আমি হিসাবটা কি ভাষায় লিখব, এটা হলো প্রশ্ন। এখানে সরাসরি এটা কিন্তু সমন্বয় যাবে না, এটা প্রাথমিকভাবে কি ভাষায় হিসাবে লেখা হলো, পরবর্তীতে কি হবে সেটা একটু ভিন্ন ব্যাপার, এটা কিন্তু অগ্রিমের মতো না। সেটা হতে পারে যে আমরা এখানে লেখলাম খরচ ডেবিট, বকেয়া খরচ ক্রেডিট, তার পরবর্তীতে কখনো গিয়ে যদি আবার এই টাকাটা পরিশোধ করা হয়, পরিশোধ করলে তো আমাদের নগদ টাকা কমবেই, তখন নগদান ক্রেডিট লিখবো, আবার এই বকেয়া খরচ একটা দায়টা কমে যাবে, এটাকে আমরা ডেবিট লিখবো, সেটা হলো পরবর্তীর সময়ের প্রশ্ন। কিন্তু এই 31শে ডিসেম্বরে আমরা এটাকে সমন্বয় জাবেদা কি লিখবো? আমরা সমন্বয় জাবেদা লিখবো, যেহেতু আমার একটা লোক আমার প্রতিষ্ঠানে 1 মাস কাজ করলো, সুতরাং 1 মাসের টাকাটা আমার খরচে রূপান্তরিত অলরেডি হয়েই গেল, সুতরাং আমরা এটাকে খরচ হিসেবে ডেবিট লিখবো, অর্থাৎ বেতন ডেবিট, অথবা যদি অন্য কোনো খরচ হয় সেই খরচটা হবে ডেবিট। আর এই খরচটা যেহেতু পরিশোধ করা হয় নাই, এই জন্য এটাকে বকেয়া খরচ অথবা প্রদেয় খরচ, প্রদেয় বেতন এরকম হইতে পারে, বকেয়া বেতন অথবা প্রদেয় বেতন ক্রেডিট, এই নামে এটাকে ক্রেডিট করতে হবে। এটা হলো বকেয়া খরচের বেলায়। ঠিক একইভাবে যখন আয়ের বেলায় কোনো আয় অর্জিত হবে কিন্তু পাওয়া যাবে না, সেটাকে আমরা বলবো বকেয়া আয়। যেমন আমি বলছিলাম যে আমি একটা বাড়ি ভাড়া দিলাম, তো ভাড়া দেওয়ার পরে ভাড়াটিয়া আমার বাড়িতে 1 মাস থাকলো, থাকার পরে সে এই 1 মাসের ভাড়া আমাকে পরিশোধ করলো না। তো পরিশোধ না করাতে কি হলো, আমি কিন্তু টাকাটা নগদে পাই নাই। যদি সে নগদে পরিশোধ করতো তাহলে আমি কি লিখতাম? তাহলে আমি লিখতাম নগদান ডেবিট, আমার হাতে নগদ টাকা আসতো, অবশ্যই আমি নগদান ডেবিট লিখতাম। আর ক্রেডিটে লিখতাম কি, ভাড়া আয়, এই কথাটা আমি ক্রেডিটে লিখতাম। এখন যেহেতু 1 মাস সেই ব্যক্তি আমার বাড়িতে থাকলো, সুতরাং আমার আয় কিন্তু অর্জিত হয়ে গেল। তো আয় অর্জিত হওয়ার সাথে সাথে আমাকে আয় ক্রেডিট করতেই হবে, ক্রেডিটে আয় লিখতেই হবে। তখন আমি লিখব ভাড়া আয় হিসাব ক্রেডিট, এটা লিখবো আমি। ভাড়া আয় হিসাব ক্রেডিট আমাকে লিখতে হবে। তো যদি আমি সাথে সাথে টাকাটা নগদে পাইতাম, তাহলে আমি ডেবিটে লিখতাম কি, নগদান ডেবিট লিখতাম। কিন্তু যেহেতু টাকাটা পাওয়া যায় নাই, সুতরাং অর্জিত, অর্জিত কিন্তু পাওয়া যায় নাই, সুতরাং এটাকে কি লিখব, বকেয়া প্রাপ্ত ভাড়া অথবা অর্জিত ভাড়া, এই ভাষায় লিখবো আমরা এটাকে। বকেয়া আয়, বকেয়া আয় বা বকেয়া প্রাপ্ত ভাড়া, এই ভাষায় লিখব। যদি নগদে পাইতাম তো লিখতাম নগদান হিসাব ডেবিট, যেহেতু নগদে পাওয়া যায় নাই, বকেয়া রইল, সুতরাং আমাদেরকে লিখতে হবে প্রাপ্ত ভাড়া আয়, সরি প্রাপ্য, নট প্রাপ্ত। প্রাপ্ত এবং প্রাপ্য এই দুইটা শব্দের মধ্যে তফাৎ আছে, এই বিষয়গুলো আলোচনায় আসছে আগে অনেকবার, নিশ্চয়ই তোমাদের জানা আছে সেটা। তো এখানে আমরা কি লিখব, প্রাপ্য ভাড়া আয়, দ্যাট মিনস বকেয়া ভাড়া আয়, এটা হবে ডেবিট, বকেয়া অথবা প্রাপ্য ভাড়া আয়। প্রাপ্য ভাড়া আয় হিসাব ডেবিট, এটা হবে প্রাপ্য ভাড়া আয় হিসাব ডেবিট, আর ভাড়া আয় হিসাব হবে ক্রেডিট, এটা হবে এটার সমন্বয়। তো আমরা যে 4টি বিষয়ের কথা বলছিলাম,
আমাদের প্রথম বিষয়টা ছিল যে সমন্বয় দাখিলার দুইটা ভাগ করছিলাম, একটা ছিল অগ্রিম সমূহ আর একটা বকেয়া সমূহ। অগ্রিমের মধ্যে একটা ছিল অগ্রিম প্রদত্ত খরচ, আর একটা ছিল অগ্রিম প্রাপ্ত আয়। আর বকেয়ার মধ্যে ছিল একটা ছিল বকেয়া খরচ, আর একটা ছিল অর্জিত আয় অথবা বকেয়া আয়। এই চারটা বিষয় আমরা আলোচনায় আনলাম আমাদের এই সমন্বয়ের মধ্যে। তারপরে অতিরিক্ত আরও কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করবো ইনশাল্লাহ। আজকের মতো এখানেই শেষ করছি। খোদা হাফেজ।